কন্টেন্ট রাইটিং এর জগৎটা কিন্তু অনেক বিশাল। আপনাকে জানতে হবে কোন কন্টেন্ট কোন সেক্টরকে রিপ্রেজেন্ট করে। এই সেক্টরগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা গুগলে এসে সবার আগে কন্টেন্ট রাইটিং লিখে সার্চ করলাম এবং দেখলাম যে গুগল আমাদেরকে বলছে যে কন্টেন্ট রাইটিং ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, রাইটিং, এডিটিং ওয়েব কন্টেন্ট অ্যান্ড টিপিক্যালি ফর ডিজিটাল মার্কেটিং পারপাসেস। তো আমরা যদি এই লেখাটাকে অর্থাৎ এই পুরো ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি, তার মানে হচ্ছে এটা একটা প্রসেস যেটা অ্যাকচুয়ালি ইনক্লুড করে আমরা প্ল্যান করি, লিখি, এডিট করি এবং সেটা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি এটাকে এভাবে একটু ভাবি যে কন্টেন্ট রাইটিং হচ্ছে একটা ব্রড টার্ম। সো এই যে ব্রড টার্মটা, এটা অ্যাকচুয়ালি আপনার যে ওয়ার্ডগুলো আছে, ধরেন আপনার যে ওয়ার্ডগুলো আছে সেটাকে আপনার অডিয়েন্স বা আপনার রিডারের কাছে কি করে কনভে করে এবং কি কনভে করে আপনার যে মেসেজটা আছে, অর্থাৎ আপনি একটা কন্টেন্ট লিখে যে মেসেজটা আপনার অডিয়েন্সকে প্রোভাইড করতে চান সেই জিনিসটা আপনার অডিয়েন্সের কাছে প্রোভাইড করে। আমরা সাধারণত কন্টেন্ট লিখে থাকি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ব্লগ রয়েছে, যেমন ব্যাকলিঙ্কও। আবার আপনি একটু নিচে যান, এখানে কিন্তু হাবস্পটও আপনি দেখতে পাচ্ছেন। তো এরা কি করে, এদের যে অডিয়েন্স আছে তাদের সাথে প্রপারলি কমিউনিকেট করার জন্য তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখে থাকে এবং যাতে তারা এসইও বুস্ট পায়। অর্থাৎ এই যে গুগলের প্রথম পেজে আমরা যেটা দেখছি সেটা কিন্তু গুগলের প্রথম পেজে রয়েছে, এখানে দেখেন। তো এই প্রথম পেজে থাকার মানে হচ্ছে তাদের যে বিজনেস আছে সেটাতে কিন্তু তারা ক্রেডিবিলিটি পাচ্ছে, অডিয়েন্সের কাছ থেকে ভ্যালিডেশন পাচ্ছে এবং তাদের যে রেলেভেন্ট ইনফরমেশনগুলো আছে যেগুলো তাদের বিজনেসের সাথে অ্যাকচুয়ালি রিলেটেড, সেইগুলো আপনার অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারছে। আবার অডিয়েন্স রিলেটেড ইনফরমেশনগুলো তাদের মাধ্যমে পাচ্ছে। তো এটা হচ্ছে বেনিফিট যেটা আসলে কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে পাওয়া যায়। স্ক্রিনে আমরা কিন্তু একটা কন্টেন্ট দেখছি যেটার টপিকটা এখানে লেখা আছে, দেখেন, হোয়াট ইজ দ্য কন্টেন্ট রাইটিং অ্যান্ড হাউ টু স্টার্ট কন্টেন্ট রাইটিং। ধরে নেন এটাও একটা কন্টেন্ট বা ব্লগ পোস্ট। আপনি এই ব্লগ পোস্টটা পড়ার মাধ্যমে কন্টেন্ট রাইটিং কিভাবে করে অ্যাকচুয়ালি সেই ইনফরমেশনগুলো জানতে পারবেন। এখন সাধারণত যখন আমরা কন্টেন্ট রাইটিংয়ের কথা বলি, কন্টেন্ট রাইটিং কিন্তু অনলাইনেও হয়ে থাকে, অফলাইনেও হয়ে থাকে। আপনি যে বাসায় নিউজ পেপারটা পড়েন সেটাও কিন্তু এক ধরনের কন্টেন্ট রাইটিংয়ের মধ্যেই পড়ে। এখন এই যে ব্লগটা দেখছেন সেটাও আসলে কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে পড়ছে। আমরা যখন কন্টেন্ট রাইটিংয়ের কথা বলি, কন্টেন্ট রাইটিং কিন্তু অনেকগুলো টাইপের হয়ে থাকে। আপনি এখানে দেখবেন যে এই যে ব্লগটা আছে সেখানে কিন্তু ১২ টাইপের কথা বলছে। কিন্তু প্রত্যেকটারই কিন্তু একেকটা ভাগ রয়েছে যেটার মধ্যে অনেক কিছুই ইনক্লুড করে। একজন এসইও রাইটারকে কিন্তু অনেক ক্যাটাগরি মেইনটেইন করে বা অনেক কাজ করে লেখা লাগে। যেমন হতে পারে একজন এসইও রাইটারের কিন্তু মেটা ট্যাগও লেখা লাগে এবং আপনি দেখবেন যে তাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চও করা লাগে। আবার যারা কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে এসইও করে তাদেরকে কিন্তু একজন ইউজারের জন্যও লেখা লাগে, আবার সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করেও লেখা লাগে এবং তাকে মনে করতে হয় যে সবসময় পাওয়ারফুল হেডলাইন দিতে হয় যেটা দিয়ে তার অডিয়েন্সটা কনভার্ট করে। যারা টেকনিক্যাল রাইটার হিসেবে কাজ করে তাদের লেখাটা অনেকটা অংশেই কিন্তু টেকনিক্যাল রাইটিংয়ের দিকে যায়। যেমন হচ্ছে টেকনিক্যাল রাইটিং, এখানে আপনারা দেখতে পাবেন তারা আসলে বিভিন্ন ধরনের সফটওয়্যার সম্পর্কে হাউ টু, মানে এই সফটওয়্যারটা ব্যবহার করবে কিভাবে সেটা সম্পর্কে লেখে। অনেকাংশে আপনি সুন্দরভাবে যদি বলতে চান তাহলে হচ্ছে এটাকে আমরা বলতে পারি যারা হচ্ছে বিভিন্ন ধরনের গাইডস আমাদেরকে প্রোভাইড করে। অর্থাৎ আমরা যাদের থেকে গাইডস দেখি যে এটা কিভাবে করে, ওইটা কিভাবে করতে পারেন। আবার হতে পারে কোনো ধরনের ইনস্ট্রাকশন টাইপের, আবার হতে পারে সেটা কোনো ম্যানুয়াল, আবার হতে পারে কোনো হাউ টু ভিডিও। যারা এই জিনিসগুলো নিয়ে লেখে তাদেরকে কিন্তু আমরা টেকনিক্যাল রাইটার এই টার্মটা বলে থাকি। এই পার্টটা আপনারা আগে কখনো শুনেছেন কিনা আমি জানি না। যারা হচ্ছে লিড জেনারেশন রাইটার,
তো লিড জেনারেশন রাইটাররা হচ্ছে এরকম, তারা হচ্ছে বিভিন্ন ধরনের লিডস জেনারেট করে। অর্থাৎ আপনি ধরেন একটা ব্লগ পোস্ট পড়ছেন। এখন এই ব্লগ পোস্টটা পড়ার পরে আপনি দেখলেন ব্লগ পোস্টটার মাঝখানে কোথাও আপনি আপনার ডিটেইলস প্রোভাইড করতে পারবেন, বা আপনি অর্ধেক পড়ার পরে দেখলেন যে আপনাকে বলল যে আপনার ডিটেইলসগুলো এখানে দেন, এবং তারা আরো লাস্টের দিকে একটা সিটিএ ক্রিয়েট করে। দ্যাট মিন্স হচ্ছে কল টু অ্যাকশন। তো আপনি যদি পুরো ব্যাপারটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন এবং আপনি যদি তাদের প্রোডাক্টটা কিনতে চান বা তাদের কোনো সার্ভিস নিতে চান, তাহলে এটা ফিল আপ করতে পারেন, বা ধরেন এই ধরনের একটা ফর্ম ফিল আপ করতে পারেন। অ্যাকচুয়ালি তাদের যে মেইন গোলটা আছে সেটা হচ্ছে সেলস বাড়ানো এবং লিড কালেক্ট করা। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা লিগ্যাল রাইটার হিসেবে কাজ করে। এখন যারা লিগ্যাল রাইটার তারা কি ধরনের লেখা লেখে? তারা হচ্ছে ধরেন আপনি কোনো ক্লায়েন্ট পেলেন, যে ক্লায়েন্টরা আসলে একটা কেস চলছে। সো তার কেস রিলেটেড যে ডিটেইলসগুলো রয়েছে সেগুলো আপনাকে অ্যাকচুয়ালি সুন্দরভাবে লিখে তার লিগ্যাল কোনো হেল্পের জন্য বা কোথাও সাবমিট করার জন্য অ্যাডভোকেটের কাছে, লয়ারের কাছে, তারপর জাজের কাছে, সেই অনুসারে আপনার ওই লিগ্যাল লেখাগুলো লেখা লাগে। এই লিগ্যাল লেখার ক্ষেত্রে কিন্তু অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। তো আপনি দেখবেন যারা এই লিগ্যাল সেক্টরে কাজ করে এবং লয়ার্স যারা আছে, অ্যাডভোকেটস আছে, যারা যাদের এইসব লিগ্যাল লুপহোল সম্পর্কে ধারণা আছে, তারাই কিন্তু লিগ্যাল রাইটার হওয়ার জন্য আসে। সাধারণ মানুষকে আপনি খুব কমই দেখবেন যে লিগ্যাল রাইটার হতে। আরেকটা কমন ফ্যাক্টর আপনি অনেকের কাছ থেকেই শুনবেন, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং কপিরাইটার, বা আপনি শুধুমাত্র কপিরাইটারও বলবেন। তারা আসলে কি কাজ করে? আপনি দেখবেন যে তারা সাধারণত বিভিন্ন ধরনের, আপনি সাধারণত ফেসবুকে যে অ্যাড দেখেন, সেই অ্যাডের উপরে লেখা থাকে বা একটা টেক্সট থাকে এবং নিচে ধরেন ইমেজটা থাকে। এই টেক্সটটা যতটা সুন্দর হয় তত অনুসারে দেখা যায় যে টেক্সটটা ভালো হলেই আমরা অনেক সময় প্রোডাক্টটার দিকে কনভার্ট করি। তো এর জন্য এই যে অ্যাড কপিগুলো আছে, যারা লেখে তাদেরকে সাধারণত আমরা কপিরাইটার বলে থাকি, এবং যাদের মেইন গোল হচ্ছে প্রোডাক্ট প্রমোট করা। এবং তারা দেখবেন বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজেস লেখে, তারপর হতে পারে ওয়েবসাইটের কপি লেখে। আপনি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ইনফোগ্রাফিক্স দেখবেন, তারা এগুলো লেখে, এবং ব্যানার্স লেখে, এবং ব্যানার্সের মধ্যে ছোটোখাটো টেক্সট যেগুলো আছে সেগুলো আপনি দেখবেন। আমরা যদি আপনাদেরকে একটু সার্চ করে দেখাই, যেমন ধরেন এখানে আমরা একটু ব্যানার্স লিখে সার্চ করি। আমরা ব্যানার্স লিখে সার্চ করার পরে এখানে দেখবেন ইমেজ আছে। আমরা হচ্ছে ইউনিলিভারের ব্যানার দেখি। ইউনিলিভার ব্যানার্স। সো ইউনিলিভারের যে ব্যানারগুলো থাকে, ধরেন এই যে ব্যানারগুলো, তো এই ব্যানারগুলোর উপরে আপনি দেখবেন কিছু টেক্সট দেওয়া থাকে, এবং এখানে দেখেন এই যে এই টেক্সটগুলো। তো এই জিনিসগুলো লেখার জন্য পার্টিকুলারলি তারা কপিরাইটার হায়ার করে, যাতে এই ছোট, ছোট টেক্সটগুলো আসলে এঙ্গেজিং হয় এবং তাদের অডিয়েন্সটা আসলে কনভার্ট করে, এবং তাদের যে অ্যাকচুয়ালি ব্র্যান্ড ইমপ্যাক্টটা সেটা আসলে অডিয়েন্সের উপরে পড়ে। এই টার্মটা সম্পর্কে অনেকেরই ধারণা আছে, যারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের কপি লেখে, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে, তাদেরকে আসলে আমরা সোশ্যাল মিডিয়া রাইটার্স বলে থাকি। তাদের যে মেইন গোল হচ্ছে, তারা বিভিন্ন ধরনের, এখানে দেখেন যে তারা আসলে তাদের যে পোস্ট আছে সেটার মাধ্যমে আসলে ম্যাক্সিমাম অ্যাটেনশন সিক করে অডিয়েন্সের কাছ থেকে, এঙ্গেজমেন্ট আনে, হ্যাশট্যাগ, লিঙ্কস, পোল, সার্ভে, কোয়েশ্চেন করা, ফিডব্যাক নেওয়া, অ্যাকচুয়ালি পুরোপুরি যে অ্যাটেনশন গ্র্যাবিংয়ের ব্যাপারটা রয়েছে, তারা এই সোশ্যাল মিডিয়াতে লিখে কিন্তু করে, এবং এই সোশ্যাল মিডিয়া রাইটার্সদের ডিমান্ড কিন্তু কারেন্টলি অনেক বেশি। এরপর আপনি যদি নিচে যান, এই কমন একটা ফ্যাক্টর আপনি অনেকবার শুনে থাকবেন, যারা বিজনেস রাইটার। এখন যারা বিজনেস রাইটার তারা আসলে কি লেখে? বিজনেস রাইটার যারা রয়েছে তারা আসলে বিভিন্ন ধরনের সেলস প্রপোজাল লেখে। এখানে দেখেন সেলস প্রপোজাল লেখে, এবং হতে পারে যে ব্রোশিওরস লেখে, কেস স্টাডিজ করে বিজনেসের ক্ষেত্রে। আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট অপরচুনিটিস থাকে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু বিজনেস রাইটাররা কাজ করে থাকে। এই যে দেখেন বিভিন্ন ধরনের পলিসি, তারপর হতে পারে যে বিজনেস ডেভেলপমেন্ট, বিজনেসের টার্মস, এগুলো নিয়ে ঘাটাঘাটি করে এবং এগুলো নিয়েই লেখালেখি করে। এরপরে আমরা একদমই শেষের দিকে চলে এসেছি বিভিন্ন ধরনের কনটেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে।
এইগুলো আসলে আমাদের আগের ক্যাটেগরির মধ্যেই পড়ে যায়। আপনি দেখবেন যে যারা একাডেমিক বিষয়ে লেখালেখি করে তাদেরকে আমরা খুব সহজে একাডেমিক রাইটার বলে থাকি। এবং একাডেমিক রাইটার যারা আছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের একাডেমিক পাবলিকেশন লিখে থাকে। বিভিন্ন ধরনের এডিটোরিয়াল ব্যাপার লেখে। আপনি দেখবেন যে অনেকেই তাদের রিসার্চ পেপার আছে সেটা অনলাইনে পাবলিশ করে এবং সেটা কোয়ালিটি রাইটিং হওয়ার জন্য আসলে অনেক সময় একজনকে রাইটারকে হায়ার করে বলে যে আমাকে একটু এটা লিখে দাও। এরপরে খুব কমন যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে ওয়েব কনটেন্ট লেখা এবং হচ্ছে আর্টিকেল রাইটিংটা। আপনার মনে এখন প্রশ্ন হতে পারে যে আপু, আর্টিকেল রাইটিং অ্যান্ড কনটেন্ট রাইটিং এর মধ্যে পার্থক্য কি? আর ওয়েব কনটেন্ট থেকে এটা তো মেনশন করলেন না। চলেন আমরা একটা কনটেন্ট দেখি, আমরা মার্কেটিং লিখে সার্চ করি। তো মার্কেটিং লিখে যখন আমরা সার্চ করছি এখানে কিন্তু আমরা অনেক ধরনের ব্লগ পাচ্ছি। তো আমরা যখন আর্টিকেল রাইটিং বলি আমরা কিন্তু আর্টিকেলগুলোকে আসলে আমরা এটাও বলতে পারি যে ব্লগ পোস্ট, বিভিন্ন ধরনের রিভিউস, গেস্ট পোস্ট, এগুলো সবগুলোই কিন্তু আর্টিকেল রাইটিংয়ের আন্ডারে। কিন্তু যখন আমরা ওয়েব কন্টেন্ট বলবো তার মানে হচ্ছে একটা ওয়েবের কন্টেন্ট। কি হতে পারে সেটা একটু যদি আমরা এক্সপ্লেন করি। ধরেন আমরা এই যে ওয়েবসাইটটাতে আসলাম, এখানে আমরা বিভিন্ন ধরনের জিনিস পড়তে পারতেছি। অনলাইনে পড়তে পারতেছি, ওয়েবে পড়তে পারতেছি। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা খুব সহজেই ওয়েব কন্টেন্ট বলবো। এরপরে আপনি যদি একটু নিচে যেতে থাকেন দেখবেন যে এখানে অনেকগুলো পেজেস আছে। এখানে অনেকগুলো পেজেস আছে। পার্টিকুলারলি যখন আমরা কোনো ওয়েবসাইট সার্চ করি, আমরা হোম পেজ দেখি, প্রোডাক্ট বা সার্ভিসের পেজ দেখি, অ্যাবাউট আস দেখি, এফএকিউস দেখি, কনটেন্ট দেখি। যেমন হতে পারে আমরা আরেকটা ব্লগে যাই যেটাতে হচ্ছে হাবস্পটে যাই। আমরা হাবস্পটে চলে আসছি। হাবস্পটে যেয়ে দেখবেন যে এখানে অনেক ধরনের পেজেস আছে। সো এই পেজেসগুলোর প্রত্যেকটা কনটেন্ট লেখার জন্য তারা নিশ্চয়ই কাউকে হায়ার করেছে এবং এই পুরো ব্যাপারটাকে যেটা আপনি অনলাইনে ওয়েবে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটে, সেগুলোকে আসলে ওয়েব কনটেন্ট বলা হয়। আপনি এই ওয়েবসাইটের মধ্যে যেটাকে দেখছেন, এখন আপনি যেটা সার্চ করে আসছেন, আমরা যেটা এখন সার্চ করে আসছি এইমাত্র যেটা দেখলাম, এই যে দেখেন, এই যে এগুলা কিন্তু আমরা ব্লগ পোস্ট বলছি। হয়তো আপনি এটাকে ওয়েব কনটেন্ট বলতে পারেন, কিন্তু ইন এ ওয়ে এই ওয়েবটার ভিতরে যে কনটেন্টগুলো আছে সেইগুলোই হচ্ছে আপনার জন্য ওয়েব কনটেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কনটেন্ট রাইটিং শুরু করার আগে কনটেন্টের যে টাইপটা সেটা আপনাকে আগে থেকে জানতে হবে। আমরা কিন্তু অনেক কিছুই জানলাম এর মধ্যে যে কোনটা কী টাইপের কনটেন্ট। এখন আপনি যখন এটাকে জেনে ফেললেন, জেনে ফেলার পরে আপনার মাথায় এখন যখনই কোনো কনটেন্ট দেখবেন আপনি বুঝতে পারবেন। এখন আপনাকে যদি কেউ একটা বিজনেস প্রপোজাল দেখিয়ে বলে যে এটা কি? আপনি তখন বলতে পারবেন যে এটা বিজনেস রাইটিং। এরপরও ২ টা ব্যাপার আমরা হয়তো আপনাদেরকে বলে দিই যে বিভিন্ন ধরনের বইও লেখা হয় অনলাইনে, যেগুলোকে আমরা ইবুক বলে থাকি, যেটা অনলাইনে অ্যাভেলেবল। এগুলো বিভিন্ন ধরনের ফিকশনাল রাইটিং হতে পারে। এই জিনিসগুলোও কিন্তু কনটেন্টের মধ্যে পড়ে, ইবুক রাইটিং এর মধ্যে পড়ে। তো এগুলোই ছিল আসলে টাইপস অফ রাইটিং। আপনার কনটেন্ট রাইটিং শেখার আগে, কনটেন্ট রাইটিং এ হাতেখড়ি হওয়ার আগে আপনাকে এই জিনিসগুলো জানতেই হবে এবং আইডেন্টিফাই করা শিখতে হবে যে আসলে কোনটা কি কনটেন্ট। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। এই পর্যায়ে আমি আপনাদের স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি। আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম তা কিন্তু আমরা নোট ডাউন করে রাখতে পারি, যা পরবর্তীতে আমাদেরকে অনেক সাহায্য করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে এখানেই শেষ করছি।